আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গাজীপুর রাজবাড়ির আসল সৌন্দর্য এবং আসল ইতিহাস। তো সাথেই থাকুন। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটা একসময় ছিল রাজাদের বাড়ি, যেটাকে বলে রাজবাড়ি। এটাতে এখন সরকারি কার্যক্রম চলে। এখন এটার নাম দিয়েছে গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয়। এখন আমি দাঁড়িয়ে আছি গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে। আমার পিছনে দেখতে পাচ্ছেন শহীদ স্মৃতি এবং শহীদ মিনার, যেগুলো বীর মুক্তিযোদ্ধাদের স্মরণের প্রতীক। শহীদ মিনারের সামনে রয়েছে কিছু ভাসমান ফুচকার দোকান। বিকেল হলে এদিকে মানুষের ঢল নেমে পড়ে। রাজবাড়ি মাঠের পূর্ব দিকে জোরপুকুর, উত্তর দিকে জজকোট এবং পশ্চিম দিকে শিববাড়ি মোড়। চৌরাস্তা থেকে যদি কেউ আসেন শিববাড়ি মোড়, তাহলে শিববাড়ি মোড় থেকে একটা অটো নিয়ে 20 টাকা ভাড়া নিবে রাজবাড়ি মাঠ আসতে। জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশেই রয়েছে গাড়ি পার্কিং এরিয়া। ভাওয়াল রাজার বাড়ি, যা বর্তমানে একটি সরকারি অফিস, যেখানে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই আসতে পারেন। সরকারের একটি ভালো উদ্যোগ যে এটিকে উন্মুক্ত করেছে। কাজ ছাড়াও মানুষ বিকেল টাইমে এসে এখানে ঘুরে যেতে পারে, কিছুটা সময় ভালোভাবে কাটাতে পারে। এখানে গাছপালার মধ্যে অনেক পাখিরা এসে গুনগুন আওয়াজ করে, যা শুনতে খুবই ভালো লাগে। গাজীপুর রাজবাড়িতে আপনি আগে আসছেন কিনা এটি আপনি কমেন্টে জানিয়ে দিন। প্রায় 5 একর জায়গার উপরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি। 1978 সালে এই ভাওয়াল রাজবাড়িটিকে জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা দেওয়া হলেও বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই রাজার বাড়ির আওতায় ভাওয়াল, বরগুনা ও তার 579 বর্গ মাইল এলাকা জুড়ে ছিল, যেখানে 5 লক্ষ প্রজা বাস করত। বিস্তৃতি, আয় ও মর্যাদার দিক থেকে ভাওয়াল স্টেট ছিল ঢাকা নওয়াব স্টেটের পরেই পূর্ববঙ্গের দ্বিতীয় বৃহত্তম ও প্রাচীন জমিদারি। 17 শতকের শেষ দিক থেকেই এই স্টেটের উদ্ভব ব্রাহ্মণ গোত্রীয়ভুক্ত এই রাজ পরিবার 1978 সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে রায় ও রাজা খেতাব লাভ করে। রাজ্যের মূল কেন্দ্র জয়দেবপুর এবং এখানেই রাজবাড়ি অবস্থিত। রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী 1901 সালে 26শে এপ্রিল মৃত্যুবরণ করেন। হিন্দু আইনানুসারে তার মৃত্যুর পর ভাওয়াল রাজ্য ও ভাওয়াল স্টেটের মালিক হন 3 পুত্র, কিন্তু কুমারগণ নাবালক থাকায় তাদের মা রানী বিলাসমণি ট্রাস্টি হিসেবে পরিচালনার ভার বহন করেন। আর এই কারণে ভাওয়াল রাজ স্টেটটি একসময় রানী বিলাসমণি স্টেট নামে পরিচিতি লাভ করে। 1907 সালের জানুয়ারি মাসে রানী বিলাসমণি মৃত্যুবরণ করেন। অতঃপর আমাদের সন্ন্যাসী রাজা রাজকুমার রামেন্দ্র নারায়ণ রায় ও আরও 2 ভাই মিলে এই জমিদারি দেখাশোনা করতেন। 3 কুমার সমান ভাগে স্টেটের মালিকানা প্রাপ্ত হন। রমেন্দ্র নারায়ণ ছিলেন 3 ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তিনি ছিলেন প্রজাবৎসল, কিন্তু তিনি তার অধিকাংশ সময় তিনি শিকার ও আনন্দ করে নারী সংশয়ে কাটাতেন। তার বেশ কয়েক রক্ষিতা ছিল বলেও জানা যায়। তার স্ত্রীর নাম ছিল বিভাবতী দেবী। তিনি ছিলেন অনিন্দ সুন্দরী, কিন্তু মেজ কুমারীর সাথে তার সম্পর্ক ভালো ছিল না। কুমারের উদ্দাম জীবনযাপনে ও নারী লিপ্সায় এতটাই ব্যস্ত থাকতেন যে রানীকে সময় দিতেন খুবই কম। এই আবাদে যৌনাচারের কারণে সিফিলিস রোগে আক্রান্ত হন। 1909 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের শেষ দিকেই স্ত্রী বিভাবতী দেবী ও শ্যালক সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং জমিদার মহলে এক মহর বৃত্ত সহ রবীন্দ্র নারায়ণ স্বাস্থ্য উদ্ধানের লক্ষ্যে বায়ু পরিবর্তনের জন্য দার্জিলিং যান, যেখানে তাকে মৃত বলে ঘোষণা দেওয়া হয়। যথারীতি দোহায়া করা হয় বলে দাবি করা হয়। মেজ কুমারের মৃত্যুতে তার জমিদারির অংশের মালিক হন তার মেজ রানী বিভাবতী দেবী। তার পক্ষে তার ভাই সত্যেন্দ্রনাথ জমিদারি পরিচালনা করেন এবং বিভাবতী দেবী কলিকাতায় জীবনযাপন করেন। কিন্তু চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত হয় যখন প্রায় 12 বছর পর 1920 সালে রাজা রামেন্দ্র নারায়ণ 1920 সালে রাজা রামেন্দ্র নারায়ণ সন্ন্যাসী বেশে ঢাকায় পুনরাবৃত্তি হন। অন্যরা তাকে শনাক্ত করলেও রাজা নিজ থেকে আপন পরিচয় দেননি। তিনি একথাও বলেননি যে তিনি ভাওয়াল রাজ্যের অংশীদারির একজন। 1922 সালে তিনি আত্মপরিচয় প্রকাশ করেন পরিবারের একজন সদস্য হিসেবে
রাজবাড়ির প্রতিটি জিনিসের সাথে তিনি কতটা পরিচয় এটা প্রমাণের জন্য বেশ কিছু সাক্ষ্য প্রদান করেন। শেষ পর্যন্ত সন্ন্যাসী বিস্তারিত তথ্য প্রকাশের পর বলেন যে তিনি ভাওয়াল রাজ্যের 1/3 মালিক, কিন্তু তার পরিবার সঙ্গে সঙ্গে এই কথা নাকচ করে দেয়। তারপর এমন সন্ন্যাসী বেশে রমেন্দ্রকে একজন ভণ্ড, প্রতারক, বিপজ্জনক দাবিদার হিসেবে গণ্য করে। রাজপরিবার এই নাগা ভণ্ড সন্ন্যাসীর হাত থেকে তাদের রক্ষা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানায়। সন্ন্যাসী রামেন্দ্রনাথের কলকাতা নিবাসী স্ত্রীও সন্ন্যাসীকে স্বামী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায়। আপোষে সমস্যা সমাধানের সকল প্রয়াস ব্যর্থ হলে 1930 সালের এপ্রিলের 24 তারিখে ভাওয়াল সন্ন্যাসীর আইনজীবীরা বিভাবতী দেবী ও অন্যান্য মালিকদের বিরুদ্ধে ভাওয়াল রাজবাড়ি সহ অধিকার চেয়ে মামলা করেন। কোর্টে তার মামলা পরিচালনার জন্য রেজিস্ট্রার বিসি চ্যাটার্জিকে নিয়োগ করা হয়। কোর্টে সাক্ষ্য প্রমাণ দেওয়ার জন্য কমপক্ষে দেশীয় ও ইউরোপের বিশিষ্ট ব্যক্তিকে তালিকাভুক্ত করা হয়। প্রত্যেকে নিজ নিজ সাক্ষী শনাক্ত করেন যে সন্ন্যাসী আসলেই রামেন্দ্রনাথ নারায়ণ। কোর্টে রামেন্দ্রনারায়ণ দাবি করেন যে তিনি তার শ্যালক সত্যেন্দ্রনাথের ষড়যন্ত্রের শিকার। সত্যেন্দ্রনাথ এক বেকার শনাক্ত। সে তার সন্তানহীনা বোনের সমর্থনে রামেন্দ্রনাথের জমিদারি অংশ নিয়ন্ত্রণের পরিকল্পনা করেন। রাজা আরও দাবি করেন যে সত্যেন্দ্রনাথের ষড়যন্ত্রের পরিকল্পনার সহযোগী ছিলেন পারিবারিক চিকিৎসক আশিদাস গুপ্ত। রাজা রামেন্দ্রনাথ নারায়ণ ছিলেন সিফিলিসের রোগী। রোগ মুক্তির কথা বলে তারা তাকে ষড়যন্ত্রমূলকভাবে বাহিরে নিয়ে যান। রাজা জানালেন, তারা আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল এমন রাতের অন্ধকারে। তারা তাকে দ্রুত দাহ করতে চেয়েছিল, কিন্তু এরই মধ্যে এলাকায় হঠাৎ শিলাবৃষ্টির ঝড় শুরু হয়ে যায়। রাজাকে পোড়াতে নিয়ে গিয়েছিল তারা, তাকে ফেলে রেখে চলে যায়। ওই সময় একদল নাগা সন্ন্যাসী শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল। তারা রাজাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সন্ন্যাসীরা তাদের ডেরায় রাজাকে বহন করে নিয়ে যায় এবং তাদের সেবালয়েতে রাজা আরোগ্য লাভ করেন। উভয় পক্ষ হতে কয়েকশত সাক্ষী হাজির হয়। তাদের অনেকের সাক্ষ্য ছিল পরস্পর বিরোধী। বিবাদী পক্ষ কুমারের বোন জ্যোতির্ময় দেবীকে জেরো করা হয়। তিনি সন্ন্যাসীর পক্ষে ছিলেন এমনটি দাবি করেন তিনি। সন্ন্যাসী কুমার আরও দাবি করেন